আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। 7 এপ্রিল দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এটি পুরনো খবর, কিন্তু কেন তিনি যাচ্ছেন? এই সরকারের প্রথম কোন মন্ত্রী যিনি ভারত সফরে যাচ্ছেন। এটা কি আসলে শুধু সৌজন্য সফর? সরকারের তরফ থেকে এমনটাই বলা হচ্ছে, শুভেচ্ছা সফর। কিন্তু কূটনীতিকরা বলছেন আসলে এই সফরে ভারতের বা নয়াদিল্লির কঠিন প্রশ্নের মুখে পড়তে যাচ্ছে ঢাকা, এবং তারা প্রশ্ন করছেন যে প্রশ্নগুলো উত্থাপিত হবে সেই প্রশ্নগুলোর সঠিক জবাব বাংলাদেশের কাছে বা ঢাকার কাছে বা পররাষ্ট্রমন্ত্রী যে যাচ্ছেন তার সঙ্গে আরো 3 জন যাচ্ছেন। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির যাচ্ছেন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের 2 জন কর্মকর্তা যাচ্ছেন। এই 4 জনের টিম, তাদের কাছে এই প্রশ্নের জবাব আছে কিনা। আসসালামু আলাইকুম, স্বাগত লিডস নিউজে। সম্মানিত দর্শক, আপনারা জানেন যে ইউনূস জামানার পর বিএনপি ক্ষমতায় এসেছে 1.5 মাসেরও বেশি হয়েছে। এই সময়ে ভারতের প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়েছে তারেক রহমানের সরকার, এটি আমরা দেখেছি। তবে ধর্মীয় কট্টরপন্থীদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেয়নি বলেই ভারত সংশ্লিষ্ট যেসব কূটনীতিক কথা বলছেন তারা এই অভিযোগটি করছেন। কোনো পদক্ষেপ ঢাকা নেয়নি, বরং তারা বলছেন যে ক্ষেত্র বিশেষে জামাতকে ভয় পেয়েছে এই সরকার বা পাচ্ছে, বা জামাতের সঙ্গে সমঝোতার মানসিকতাই পোষণ করছে তারেক রহমানের সরকার। এই যখন আবহ, তখন পররাষ্ট্রমন্ত্রীর প্রথম সফরে নয়াদিল্লির কি ধরনের প্রশ্নের মুখে তিনি পড়তে পারেন, কূটনৈতিক বিশ্লেষকরা আসলে সেটি নিয়েই এখন আলোচনা করছেন। আমাদের দেশেও যেমন আলোচনা হচ্ছে, ভারতেও তেমনটি আলোচনা হচ্ছে। গণমাধ্যমে এটির কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র বলছে, ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের সময় ভারতের সঙ্গে বাংলাদেশের যে দ্বিপাক্ষিক সম্পর্ক সেটা যে তলানিতে ঠেকেছিল, ধাপে ধাপে সেটা আগের পর্যায়ে নিয়ে যাওয়ার একটি রোডম্যাপ তৈরি খলিলুরের দিল্লি সফরের উদ্দেশ্য। এখানে আমার প্রশ্ন হচ্ছে, আগের পর্যায়ে বলতে কোন পর্যায়ে, আর রোডম্যাপ বলতে যেটি তারা বলছেন এর সুস্পষ্ট কোনো ছক তাদের সামনে আছে কিনা, বা এটি জনগণের সামনেও পরিষ্কার কিনা। আমার যতদূর মনে হয় এটি পরিষ্কার নয়। ভারতীয় কূটনীতিকদের একাংশ বলছেন, আইএসআই এর এক ঊর্ধ্বতন কর্তা, তার নাম তারা বলছেন জুনায়েদ আহমেদ, অতি সম্প্রতি নজর এড়ানোর জন্য তিনি সাধারণ পাসপোর্ট নিয়ে ঢাকা সফর করেছেন। তো এসব নিয়ে কথা উঠতে পারে। তারপরে লস্করি তৈয়বার একজন কি যেন নাম, সাব্বির আহমেদ লোন, তিনি ধরা পড়েছেন কয়েকদিন আগে। তার সঙ্গে আরো 7 জন ধরা পড়েছেন, মোট 8 জন। এবং ভারতের যে পুলিশ বাহিনীর যে বিশেষ সেল, তারা বলছে এই 7 জন হচ্ছে বাংলাদেশি। যদিও লস্করি তৈয়বার যে সাব্বির আহমেদের কথা বললাম, তার বাড়ি হচ্ছে কাশ্মীরে। তো এখন এইরকম প্রশ্ন কিন্তু উঠতে পারে। তারপরে গত শনিবার পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ একটি কথা বলেছেন, আপনারা শুনেছেন, গণমাধ্যমে দেখেছেন। কলকাতায় হামলা চালানোর হুমকি দিয়েছেন তিনি। এরপর থেকেই প্রশ্ন উঠছে, এই যে হামলাটা করবেন বললেন খাজা আসিফ, এটা কি ইসলামাবাদ মানে কোথা থেকে করবে? পিন্ডি থেকে করবে, না লাহোর থেকে করবে, না করাচি থেকে করবে, নাকি বাংলাদেশের যশোর, খুলনা, সাতক্ষীরা থেকে? এই প্রশ্নটি অত্যন্ত আপত্তিকর। কেন বাংলাদেশের নাম এর সঙ্গে যুক্ত হবে? তার মানে আমরা কোথাও না কোথাও আমাদের অবস্থানটি পরিষ্কার করতে পারিনি, এমনটি মনে হচ্ছে। তো এই প্রশ্নগুলো কিন্তু নয়াদিল্লির বৈঠকে উঠতে পারে, কারণ বাংলাদেশের অবস্থানটি তারা জানতে চাইতে পারে। দ্বিপাক্ষিক আলোচনায় কত কথাই তো আলোচনা হবে। আর ভারতের ভিতরে তো দাদাগিরির একটা অভ্যাস বরাবরই আছে। দক্ষিণ এশিয়াতে ভারত নিজেদেরকেই আসলে মোড়ল মনে করে, এটি তো অস্বীকার করলে চলবে না। যাই হোক, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি প্রভাবশালী অংশ মনে করছে, গত 1.5 মাসের কাজকর্মে তারেক রহমানের সরকার অনেক ক্ষেত্রেই তারা যে জামাত বিরোধী ম্যান্ডেট, মানে নির্বাচনে জামাত বিরোধী যে ম্যান্ডেট তারা পেয়েছে, এর প্রতি তারেক রহমানের সরকার সুবিচার করেনি বা করতে পারেনি। এটি অত্যন্ত বড় অভিযোগ হয়ে উঠতে পারে বলে অনেকে ধারণা করছেন। এই সফরে বাংলাদেশ ক্ষমতাচ্যুত শেখ হাসিনা এবং শরীফ ওসমান হাদি, যিনি মারা গিয়েছেন ইনকিলাব মঞ্চের, তার হত্যা সংক্রান্ত মামলায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুমের মতো ব্যক্তিদের প্রত্যর্পণের অনুরোধ পুনর্ব্যক্ত করবে, এমনটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে। এছাড়া আরো অনেক দাবি বা অনেক প্রত্যাশার জায়গা আছে বাংলাদেশের। এর মধ্যে যে ভিসা সেবা, বিশেষ করে ট্যুরিস্ট ভিসা, এটি পুনরায় চালুর বিষয়ে
মানে ভারতকে একটি ইতিবাচক অবস্থান নিতে অনুরোধ করবে ঢাকা। তারপর আছে ধরুন সীমান্ত ব্যবস্থাপনায় আলোচনা, বিষয়টি আলোচনা হবে, এটি একটি গুরুত্বপূর্ণ ইস্যু হবে। সীমান্তে প্রাণহানি এড়াতে সমন্বয় বাড়ানোর উপর গুরুত্ব দেবে ঢাকা, এমনটি মন্ত্রণালয় সূত্র বলছে। এছাড়া জ্বালানি সহযোগিতা, সীমান্তবর্তী বিদ্যুৎ, বাণিজ্য ও জ্বালানি সরবরাহ নিয়েও কিন্তু আলোচনা হবে। পাশাপাশি আঞ্চলিক সংযোগ ও অর্থনৈতিক সমন্বয় জোরদারের বিষয়েও আলোচনায় উঠে আসতে পারে। এছাড়া দীর্ঘদিন ধরে ঝুলে থাকা তিস্তা চুক্তি এবং গঙ্গার পানি বন্টন চুক্তি নিয়মায়ন নিয়ে আলোচনা উঠবে, এটি ডিসেম্বরে শেষ হতে যাচ্ছে। এগুলো নিয়ে আগেও আমরা কথা বলেছি। এভাবেই আসলে দুই দেশের যে পারস্পরিক বাণিজ্য সুবিধাগুলো গত 1.5 বছরে ইউনূসের শাসন আমলে ভারত প্রত্যাহার করে নিয়েছে, সেগুলো পুনর্বহাল করার বিষয় নিয়ে আলোচনা হতে পারে, কারণ এতে বাংলাদেশ ব্যাপক ক্ষতির শিকার হয়েছে। এরকম করে অনেক আছে, চাওয়া পাওয়ার অনেক কিছুই আছে, কিন্তু সরকার বলছে, মানে আমাদের সরকার বলছে এটা আসলে শুভেচ্ছা সফর। লক্ষ্য হচ্ছে দুই দেশের সম্পর্ক আবার স্বাভাবিক করা, যেটা ইউনূসের অন্তর্বর্তী সরকার নষ্ট করে গিয়েছে। কিন্তু সদিচ্ছা থাকা ভালো, কিন্তু বাস্তবতা কি আসলে এতটা সহজ যে চাইলাম বললাম আর হয়ে গেল? মনে হয় না। ভারতের কূটনৈতিক মহল তারা নানান প্রশ্ন তুলেছেন অতীতে, এখনো তুলছেন, হয়তো সামনেও তুলবেন। তারা যেটি বলছেন যে বাংলাদেশ কি পাকিস্তানের দিকে ঝুঁকেছে কিনা, ইউনূসের শাসন আমল থেকে যে প্রবণতাটি দেখা গেছে, এবং তারা বলতে চাচ্ছেন যে জামাত এবং কট্টরপন্থীদের বিষয়ে তারেক রহমানের সরকারের অবস্থানটা কি, এটিও তারা জানতে চাচ্ছেন। এছাড়া নিরাপত্তা সহযোগিতা, বিশেষ করে সীমান্ত জঙ্গি ইস্যুতে ভারতের জন্য এখনকার ঢাকা কতটা নির্ভরযোগ্য, এটিও তারা জানতে চাইছেন বা জানতে চাইবেন। তো আসলে হচ্ছে কি যে দিল্লিতে এই যে বিষয়গুলো আসবে, এর কতটা আসলে আলোচনা হবে, আলোচনার মাধ্যমে একটি সুরাহার জায়গায় বাংলাদেশ এবং ভারত পৌঁছতে পারবে, এবং বাংলাদেশের জন্য কতটা প্রাপ্তিযোগ হবে, এসব নিয়ে আগাম মন্তব্য করা কঠিন। তবে দিল্লি সফর শেষে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একই বিমানে করে মরিশাসে যাবেন। সে ভারত মহাসাগর সম্মেলন আছে সেখানে, মরিশাসে, সেখানে যাবেন। এবং 9 এপ্রিল সকাল 8টা থেকে এয়ার মরিশাসের ওই বাণিজ্যিক বিমানে এই দুই পররাষ্ট্রমন্ত্রী একটানা 7-8 ঘন্টা দীর্ঘ সফর করবেন। অর্থাৎ এই দুজনের মধ্যে একান্তে কথা বলার সুযোগ আরো বাড়বে, প্রলম্বিত হবে। মানে অন্যভাবে বললে বলা যায়, দিল্লিতে যে মাত্র 48 ঘন্টারও কম সময় অবস্থান করছেন খলিলুর রহমান এবং তার টিম, তাদের ভারত সফর আসলে যদি দেখা যায় কার্যত 4-5 দিনের মেয়াদ পেতে চলেছে বা হতে যাচ্ছে, যার কূটনৈতিক এবং রাজনৈতিক প্রেক্ষাপট বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন হচ্ছে এটিকে আমরা কতটা কাজে লাগাতে পারবো। খলিলুর রহমান নিজে কিন্তু এই সফরকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন। তিনি গণমাধ্যমের সঙ্গে এই কথাটি বলেছেন বারবার। যদিও প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর কোনো বৈঠক হবে কিনা তা এখনো পরিষ্কার নয়, সম্ভবত এটি এখনো সুনিশ্চিত নয়। ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই সফর নিয়ে এখনো কোনো বিবৃতি দেওয়া হয়নি। তবে খলিলুর রহমানের এই সফর আগামী দিনে খুব শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের পথ প্রশস্ত করবে বলে অনেকের ধারণা। এখানে আবার আরেকটি সূত্র এমন কথাও বলছে যে ভারত তাকে দাওয়াত দিয়ে রেখেছে, কিন্তু ভারত আসলে বাংলাদেশের বর্তমান সরকারের কার্যবিধির উপরে তীক্ষ্ণ নজর রেখেছে। এই সরকার কোন দিকে যায়, কি করে, তাদের পথরেখা কি হয়, তার উপরে ভিত্তি করে সত্যিকার অর্থে তারেক রহমানের দিল্লি সফর আসলে একটি চূড়ান্ত পরিণতি পাবে। এই জায়গায় যদি ভারতের চাওয়া পাওয়া প্রত্যাশার সঙ্গে যদি সংগতিপূর্ণ না হয় বা মিল না থাকে, হয়তো এই যে আমরা মনে করছি তারেক রহমানের দিল্লি সফর আগে হবে না পরে হবে, এটি বড় কথা নয়। আসলে এই সফরটি কবে হবে সেটিও হয়তো একটি প্রশ্নবোধক চিহ্নের সামনে পড়ে যেতে পারে বলে কেউ কেউ মনে করছেন। গত 3-4 মাসে ভারত সরকার সর্বোচ্চ পর্যায় থেকে তারেক রহমান, মানে একেবারে আপনার নির্বাচনের আগে থেকে আমরা যদি দেখি, বিএনপি তথা বিএনপি নেতৃত্বের প্রতি ভারত যেভাবে প্রকাশ্য আউটরিচ করেছে, সেটা নির্দিষ্ট কিছু প্রতিশ্রুতির বিনিময়ে ঘটেছে বলে কেউ কেউ মনে করেন, এবং ভারতে কোনো কোনো পর্যবেক্ষকরাও এটি বিশ্বাস করেন। তাদের বক্তব্য হচ্ছে এখন বিএনপি সরকারের সেই সব প্রতিশ্রুতি, যদি কোনো প্রতিশ্রুতি থেকে থাকে, কারণ সেটি আপনি আর আমি তো বলতে পারছি না, সেই প্রতিশ্রুতি রক্ষার পালা তারেক সরকারের। তারেক সরকার সেটি কতটা ইতিমধ্যে করেছে বা কবে নাগাদ করবে, সেরকম বিষয়গুলো কিন্তু এই দ্বিপাক্ষিক আলোচনায়
মানে এটিকে পজিটিভ হবে না নেগেটিভ হবে, সেই জায়গায় কিন্তু একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠতে পারে বলে কূটনীতির মানে খোঁজ খবর রাখেন এই দুই দেশ সম্পর্কে তারা এমনটি বলছেন। আসলে এই যে দ্বিপাক্ষিক সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক, এখানে স্বার্থগুলো আসলে একটা চেইনের মতো। এখানে কেউ কাউকে বাদ দিয়ে মানে অন্য কাউকে গ্রহণ করার সুযোগ কিন্তু নেই। এই যে এই অঞ্চলের কথা উঠলে, আঞ্চলিক রাজনীতির কথা উঠলে চীনের কথা ওঠে, পাকিস্তানের কথা ওঠে। তো আসলেই হিসাব করে দেখতে হবে প্রত্যেকটি দেশের নিজের সুবিধার জায়গাটি নিশ্চিত করে অন্যের সঙ্গে তার দ্বিপাক্ষিক সম্পর্কটি এগিয়ে নিতে হবে। সেভাবে হলে আমার মনে হয়, যদি সেখানে মাত্রার অতিরিক্ত কোনো কিছু না থাকে, যেমন ভারতের কোনো কোনো কূটনীতিক এমনটি বলেছে যে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ ব্যবসা করুক, বাণিজ্য করুক, তাতে তাদের কিছু আসা যায় না, কিন্তু তারা নিরাপত্তার প্রশ্নে ভারত যেন দুঃখিত, পাকিস্তান যেন বাংলাদেশের কোনো ভূখণ্ড ব্যবহার করতে না পারে, স্পেস যেন বাংলাদেশ না দেয়, এই নিশ্চয়তাটুকু ভারত চায়। এখন ওই জায়গাটিতে আসলে আমরা যারা দিল্লি না ঢাকা, ঢাকা না দিল্লি বলে গলা ফাটাই, চিৎকার করি, আমরা বুঝেও কথা বলি, না বুঝেও কথা বলি, আমরা এক পেশে কথা বলতে পছন্দ করি। তারেক রহমান বলছেন যে সবার আগে বাংলাদেশ, বাংলাদেশের অবস্থান ঠিক রেখে তিনি সবার সঙ্গে সম্পর্ক রাখবেন। এটি অত্যন্ত সময়োপযোগী এবং এটাই আসলে একটি বাস্তব কথা। আগে নিজের ভালোটি দেখতে হবে, তারপরে অন্যের সঙ্গে সম্পর্ক। কিন্তু আমরা সেটি না করে আমরা যদি শুধু স্লোগানের রাজনীতিতে নিজেদেরকে জড়িয়ে রাখি, তাহলে সত্যিকার অর্থে দ্বিপাক্ষিক রাজনীতিতে প্রতিবেশীর সঙ্গে বা নিকট প্রতিবেশী পাকিস্তান বলুন, চীন বলুন, কারোর সঙ্গে আসলে আমাদের সম্পর্ক কোনো যৌক্তিক পরিণতির দিকে যাবে না বা এটি ভালো অবস্থানে থাকবে না। সুপ্রিয় দর্শক, একটা বিষয় খেয়াল করুন, এই সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক হবে এমন কথা ইতিমধ্যে আমরা জেনেছি। আরো দু একজন মন্ত্রীর সঙ্গে তার কথা হবে। তার মানে কি, আমরা দেখতে পাচ্ছি যে এখানে শুধু কূটনীতির আলোচনা হবে তা নয়, নিরাপত্তা ইস্যু এখানে বেশ বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে, বাংলাদেশ টিমে মানে খলিলুর রহমান, হুমায়ুন কবির এবং অন্য দুজন কর্মকর্তার বাইরে কোনো নিরাপত্তা সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তা কিন্তু নেই। তাই প্রশ্ন হচ্ছে, নিরাপত্তা বিষয়ক কোনো কঠিন প্রশ্ন বা কোনো অস্বস্তিকর প্রশ্ন যদি সামনে আসে, টেবিলে আসে, সেটির জবাব আসলে কতটা আমাদের প্রতিনিধি দলের নেতা বা প্রতিনিধি দলের পক্ষ থেকে দেওয়া হবে, এই প্রশ্নটি কিন্তু আছে। আবার এই সফর শুধু ভারত বাংলাদেশকে নিয়ে বিবেচনা করলে হবে না। একটু আগে যেটি বলছিলাম, চীন, আমেরিকা, পাকিস্তান, মানে সকল কিছু, ওই যে চেইনের মতো বললাম যে দ্বিপাক্ষিক সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক, এই ভবিষ্যৎ কূটনীতির ক্ষেত্রে প্রতিটি দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কতটা ভারসাম্যপূর্ণ সেটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ এক কথায় যদি বলি, কূটনৈতিক ভারসাম্যের খেলায় বাংলাদেশের আগামী দিনের অবস্থান এখনই পরিষ্কার করতে হবে। কিন্তু এই অবস্থানটি পরিষ্কার কে করবে? খলিলুর রহমান বলেছেন একাধিকবার বাংলাদেশের জাতীয় স্বার্থ থেকে সিদ্ধান্ত নেবে। প্রধানমন্ত্রী বলেছেন সবার আগে বাংলাদেশ। কিন্তু বাস্তবতা হলো, এই অঞ্চলে কাউকে খুশি রেখে কাউকে এড়িয়ে চলা কি বাংলাদেশের পক্ষে খুব সহজ হবে? এরকম একটি জটিল অবস্থায় কূটনীতির যে পরিভাষা হওয়া উচিত সে সম্পর্কে কতটা ওয়াকিবহাল আমাদের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, মানে তার প্রতি শ্রদ্ধা রেখেই আমি বলছি, কারণ তিনি তো একেবারে আগাগোড়া একেবারে সিজনড যে কূটনীতিক ওইরকম তো তার ক্যারিয়ার নয়। তার অভিজ্ঞতা আছে, দক্ষতা আছে, সবই ঠিক আছে, কিন্তু তিনি কি এই বিদ্যমান পরিস্থিতিটি কতটা ঠিকঠাক ভাবে সামাল দিতে পারবেন, এটি কিন্তু প্রশ্ন আছে। তাই এই সফর শুধু একটা সফর না, এটা এক ধরনের কূটনৈতিক টেস্টও বটে বাংলাদেশের জন্য। কেন? দিল্লি হয়তো জানতে চাইবে বাংলাদেশ আসলে কোন দিকে যেতে চাচ্ছে, কোন দিকে ঝুঁকছে, কোন দিকে যাবে। সেই জবাব কতটা দৃঢ়তার সঙ্গে দিতে পারবেন খলিলুর রহমান কিংবা হুমায়ুন কবির। ঢাকা যদি নির্ভরযোগ্য অংশীদার হতে চায় ভারতের বা দিল্লির, সেই আশ্বাস বা প্রতিশ্রুতি বা কিভাবে ব্যক্ত করবেন খলিল? কতটা ম্যান্ডেট তিনি নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রীর কাছ থেকে? সামগ্রিক বিষয়ে খলিলুর রহমান কতটা প্রস্তুতি নিচ্ছেন, এই কথাটি আমি একাধিকবার তুললাম এ কারণেই, কারণ তিনি যেমন নতুন, তেমনি প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টাও একেবারে নবীন এই জায়গাটিতে। আর ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের যে টালমাটাল পরিস্থিতি, এই প্রেক্ষাপটে দিল্লির যে প্রশ্নগুলো উঠবে টেবিলে, তাদের ঘাঘু ছানু কূটনীতিকরা, সেটার জবাব কতটা সন্তোষজনকভাবে দিতে পারবেন আমাদের প্রতিনিধি দলের সদস্যরা, এই প্রশ্ন যেমন আছে,
তেমনি সবার আগে বাংলাদেশ স্লোগানের সম্মান রেখে বাংলাদেশের জন্য কতটা সুবিধা বা প্রাপ্তিযোগ নিশ্চিত করতে পারবেন তারা, এই প্রশ্নটিও আছে। কারণ এই সফরের উপরে নির্ভর করছে আগামী দিনে বাংলাদেশ ভারত সম্পর্ক কোন দিকে যাবে। আপনাদের সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।